এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ডাইপোল তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, রাইট? যদি আমরা একটা প্লাস চার্জ মাইনাস চার্জ দিয়ে একটা ডাইপোল তৈরি করি, সেই ডাইপোল তার চারপাশে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, ফলে ওই ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে একটা বিভব থাকবে। তো আমরা এখন হচ্ছে একটা ডাইপোল তার চারপাশে যে কোনো বিন্দুতে যে পরিমাণ বিভব তৈরি করবে সেই বিভবের মানটা আমরা বের করতে যাচ্ছি। তো বিভবের মান বের করতে গেলে আমরা অলরেডি জানি বিভবের একটা ফর্মুলা আছে 1/4πε0 Q/r, v = 1/4πε0 Q/r বা x, আমরা যেটা দিতে পারি, আমি Q/r টাই লিখলাম। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ইউজ করেই আমরা হচ্ছে কি যে কোনো বিন্দুতে হচ্ছে বিভবের মান বের করতে পারি। তো বিভবের মান বের করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যে কোনো ধরনের কোঅর্ডিনেট সিস্টেম তুমি ইউজ করতে পারো, যেমন x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে গিয়ে কার্টেসিয়ান। আবার তুমি যদি r থিটা ইউজ করো তাহলে সেভাবে পোলার। তোমরা এটা আশা করি জ্যামিতিতে তোমরা শিখে আসছো, জিওমেট্রিতে শিখে আসছো। তো v = 1/4πε0 Q/r, এই ক্ষেত্রে সাধারণত r টা ছিল কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। তো এখন আমরা যেটা করব যে সাধারণত ডাইপোল দিয়ে যখন হচ্ছে গিয়ে কোনো তার চারপাশে একটা ডাইপোল তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, সেই ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে বিভবের মান কত সেটা বের করার ক্ষেত্রে সাধারণত পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা সবচেয়ে হচ্ছে সুবিধাজনক ব্যাপার। এই জন্য হচ্ছে গিয়ে আমরা পোলার কোঅর্ডিনেট এর মাধ্যমে হচ্ছে গিয়ে এই বিভবটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে হলে আমাদের যেটা লাগবে, একটা x অক্ষ লাগবে বা হচ্ছে একটা রেফারেন্স এক্সিস লাগবে, যে এক্সিসের সাপেক্ষে যে বিন্দুটার অবস্থান বের করব সেই বিন্দুটা কত দূরে অবস্থিত সেই অবস্থান ভেক্টর r লাগে, এবং হচ্ছে গিয়ে কত কোণে দূরে আছে সেই থিটাটা লাগে। অর্থাৎ আমি একটু দেখাচ্ছি তোমাদের। অর্থাৎ যদি আমাদের এইটা হচ্ছে গিয়ে x অক্ষ হয়, রেফারেন্স প্লেন হয় বা অ্যাক্সিস হয়, এটা যদি হয় মূল বিন্দু, ও বিন্দু বা মূল বিন্দু, আমি ধরলাম এই বিন্দুটার পোলার কোঅর্ডিনেট বা হচ্ছে গিয়ে পোলার স্থানাঙ্কের মান জানতে চাই, এই বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু। তাহলে তোমাকে যেটা করতে হবে, যেটা মূল বিন্দু ধরছো তার সাপেক্ষে এটার অবস্থান নির্দেশনাকারী ভেক্টর, অর্থাৎ মূল বিন্দু থেকে উক্ত বিন্দুর অভিমুখে বা ওই দিকে অবস্থান ভেক্টর কাজ করবে, এটাকে আমরা নাম দিছিলাম আর। এই অবস্থান ভেক্টর জানলেই, মানে কত দূরে আছে সেটা জানলেই তুমি ওই অবস্থান বের করতে পারবে না, সাথে ওই যে দূরত্ব এটা কত কোণে আছে x অক্ষের সাথে সেটাও জানতে হবে, অর্থাৎ কত কোণ, এই থিটাটাও তোমাকে জানতে হবে। তাহলে আমাদের এই বিন্দুর অবস্থান বের করার জন্য দুইটা জিনিস লাগে, আর থিটা, রাইট? তো আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করে হচ্ছে আমরা চারপাশে যে কোনো বিন্দুর বিভবকে রিপ্রেজেন্ট করব বা প্রকাশ করব, এবং এটার মাধ্যমে বের করাটা আসলে খুব সহজ ব্যাপার, এই জন্য আমরা এটা ইউজ করতে যাচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ডাইপোলটা -q + q, এবং আমরা এজ ইউজুয়াল আমরা জানি দুইটা চার্জের মান সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস। তাদের মধ্যবর্তী দূরত্ব, মাইনাস থেকে প্লাস চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। এবং আমি আবারও বলতেছি 2a দূরত্ব ধরার কারণ ছিল যেন ইকুয়েশনের ফরম্যাটগুলো খুব সহজ হয়। যদি আমরা পুরোটাকে ধরতাম তাহলে ইকুয়েশনগুলো একটু কমপ্লেক্স আকার ধারণ করতো। তো ইচ্ছা করলে তুমি ওইটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা এটা ধরছি সুবিধার জন্য, যেন ইকুয়েশনগুলো সুন্দর আসে। তাই ঠিক এদের মাঝখানের বিন্দুটাকে মধ্যবিন্দু ধরে আমি এটা বলতে পারি এটা এই পরিমাণ দূরত্বে, এটাও এই পরিমাণ দূরত্বে আছে, রাইট? তার পরবর্তীতে আবার আমরা জানি যদি একটা ডাইপোল থাকে তাহলে সেই ডাইপোলটা একটা মোমেন্ট থাকে, ডাইপোলের সাথে একটা ভেক্টর রিলেটেড বা জড়িত, এবং সেটা আমরা এটা টর্ক করার সময় হচ্ছে গিয়ে দেখে আসছিলাম। সেই ভেক্টরটা পি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ডাইপোল মোমেন্ট ভেক্টর বা হচ্ছে গিয়ে দ্বিপোল ভ্রামক ভেক্টর। এই ভেক্টরটার দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে সব সময়। আচ্ছা, তাহলে পি ভেক্টর কাজ করতেছে মাইনাস থেকে প্লাস দিকে, এই ডিরেকশন। আমরা ধরলাম এটা এক্স এক্সিস, ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এবং এটার মধ্যবিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরলাম ও। আমি ধরতে যাচ্ছি এই ডাইপোলটা তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু যেটাকে আমরা নাম দিলাম এক্স বিন্দু, এক্স বিন্দুতে কি পরিমাণ হচ্ছে বিভব আছে সেটা আমরা জানতে চাই। তো বিভব হচ্ছে একটা স্কেলার, সেটা অলরেডি আমরা প্রমাণ করে আসছি, দেখে আসছি, বিভবের সমীকরণ প্রতিপাদন করা আছে, আমরা জানি কেমনে করতে হয়। তো এই এক্স পজিশনে বিভবের মান কত এটা কেমনে বের করতে হবে, এক্স পজিশনে এই -q চার্জটা একটা বিভব তৈরি করবে, আবার +q চার্জটা একটা বিভব তৈরি করবে। ফলাফল হিসেবে আমরা জানি এখানকার টোটাল বিভব হবে, এটাকে আমরা 2 নাম্বার চার্জ বলি, এটাকে আমরা 1 নাম্বার চার্জ বলি। 2 নাম্বার চার্জের দ্বারা সৃষ্ট, 2 নাম্বার চার্জের দ্বারা সৃষ্ট এক্স পজিশনে বিভবের মান যদি হয় v2, আর 1 নাম্বার চার্জ দ্বারা সৃষ্ট বিভবের মান যদি হয় v1, তাহলে এক্স পজিশনে টোটাল বিভব vx সমান কি লেখা যায়, v1 + v2, রাইট? আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে এক্স বিন্দু, যে বিন্দুতে আমরা বিভব বের করি সেটা কোথায় আছে, অবস্থানটা কোথায়। আমি ধরলাম, আমি বলছি আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে যাচ্ছি, ফলাফল হিসেবে আমরা বলতেই পারি
যে এটা যদি মূল বিন্দুর সাপেক্ষে এই এক্স বিন্দুটা হচ্ছে, এটাকে আমরা মূল বিন্দু বলছি, মাঝখানের বিন্দুটাকে মূল বিন্দুর সাপেক্ষে এক্স বিন্দুটা আর পরিমাণ দূরত্ব অবস্থিত, কত কোণে অবস্থিত, এই থিটা কোণে অবস্থিত। এবং খুব ভালো করে দেখতেছো থিটা আসলে কার সাপেক্ষে কোণ নেওয়া হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই থিটাটা হচ্ছে কি আমাদের মাইনাস থেকে প্লাস কিউ, যেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিপোল ভ্রামক ভেক্টর বা ডাইপোল মোমেন্ট ভেক্টর পি ভেক্টর। এই পি ভেক্টরের সাথে হচ্ছে থিটা কোণটা তৈরি হয়েছে, এবং পি ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, সেটা ধরে হচ্ছে আমরা এটা সাপেক্ষে হচ্ছে থিটাটা নিচ্ছি। তো এই থিটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, একটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর। এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবং তাহলে থিটা তোমাকে যদি কখনোই বলে যে এই যে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে বিভব রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, সেখানে যে থিটাটা আছে সেই থিটাটা কার কার মধ্যবর্তী কোণ, এই থিটাটা হবে হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্ট ভেক্টর এবং হচ্ছে গিয়ে মূল বিন্দু সাপেক্ষে যে অবস্থান ভেক্টর আর তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ। দুইটা কোণ আছে মনে রাখবা, এই ভেক্টর এই যে ক্ষুদ্রতম কোণ, এটা হচ্ছে বড় কোণ। বাট আমরা কোন কোণটা নিয়ে সবসময় ভেক্টরের মধ্যে কাজ করি, আমরা ক্ষুদ্রতম কোণটা নিয়ে কাজ করি, এটা একটু সবসময় মাথায় মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই দুইটা বিভবের মান যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এই দুইটা বিভবের মান আমরা যোগ করলে আমরা হচ্ছে টোটাল বিভব ওই পজিশনে এক্স পজিশন টোটাল বিভব পেয়ে যাব। তো আমরা অলরেডি জানি যে কোনো বিন্দুর বিভব বের করার জন্য যে চার্জের মাধ্যমে বিভব বের করবো তার থেকে ওইটার দূরত্ব জানতে হয়, মানে আরটা জানতে হয়। আমি ধরে নিলাম এই 1 নাম্বার চার্জ 2 নাম্বার চার্জ মাইনাস কিউ থেকে এক্স পর্যন্ত দূরত্ব হচ্ছে r2, আর প্লাস কিউ থেকে এক্স পর্যন্ত দূরত্ব হচ্ছে r1। এটা হচ্ছে তাদের দূরত্ব দেওয়া আছে, আমি ধরে নিছি। তো আমাকে যেটা বের করতে হবে এক্স পজিশনের টোটাল বিভব বের করতে হবে। তো শুরু করা যাক। আমরা তাহলে v1 এবং v2 এই দুইটার মান বসাইতে পারি এই ইকুয়েশন অনুযায়ী। এই ইকুয়েশন অনুযায়ী আমরা যদি v1টা লিখি 1/4 পাই এপসিলন নট নেওয়ার কারণ হচ্ছে আমরা ধরে নিছি এটা হচ্ছে শূন্য মাধ্যম, 1/4 পাই এপসিলন নট ইনটু q/r1 প্লাস 1/4 পাই এপসিলন নট মাইনাস q/r2। মাইনাস কিউ কেন নিছে আমাদের মনে আছে নিশ্চয়ই, বিভবে যে চার্জ থাকবে সেটা সাইন সহ বসাইতে হবে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের সাইন সহ বসাইতে হবে, তাই এখানে মাইনাস কিউ বসানো হয়েছে এটার জন্য। আচ্ছা, এখন এখান থেকে কি কমন যাবে, q/4 পাই এপসিলন নট পুরোটা কমন নিছি, মাইনাস এখানে আসবে। আমরা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলিফাই করলে জিনিসটা হচ্ছে নিচে গুণফল হিসেবে r1 r2 থাকবে, আর উপর হচ্ছে r2 মাইনাস r1, এটা চলে আসবে। এখানে কমন নেওয়ার পরে বাকিটা আমরা সিম্পলিফাই করে দিচ্ছি। এরপরে কাজ, এখন তাহলে আমরা পেয়ে গেছি এক্স পজিশনের বিভবের মান হচ্ছে এটা আমরা জানি, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা পুরা বিভবটাকে শুধুমাত্র আর আর থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কোনটা, এই আর এবং থিটা, অর্থাৎ আর আর থিটা এই দুইটা চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। ওকে, তাহলে r1 এবং r2 এই দুইটাকেও আমরা কিসে কনভার্ট করে দিব, আর এবং থিটাতে কনভার্ট করে দিব। অন্য কথায় r2টাকেও r থিটাতে কনভার্ট করতে হবে, r1টাকেও r থিটাতে কনভার্ট করতে হবে। তো এটাকে কনভার্ট করার সিস্টেমটা আমাদের জানা আছে, আমরা খুব সহজেই একটা কাজ করতে পারি, সেটা ত্রিকোণমিতির হেল্প নিতে পারি। বি বিন্দু আমরা পয়েন্টগুলো দেই, যেটা 2 নাম্বার চার্জ আছে এ বিন্দুতে, 1 নাম্বার চার্জ আছে বি বিন্দুতে, আর এটা এক্স পজিশন, এটা মূল বিন্দু ও পজিশন বা ও বিন্দু। আমরা একটা কাজ করলাম, এই যে আর বা হচ্ছে মূল অবস্থান ভেক্টর, এটার উপরে বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, রাইট? যে বিন্দুতে গিয়ে লম্বটা ছেদ করবে তাকে নাম দেওয়া হয়েছে এন, রাইট? সেম ভাবে মাইনাস কিউ থেকে এই আর এর বর্ধিত বাহুর উপর লম্ব টানলাম, সেইটা বর্ধিত বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে এম। তাহলে এটা এন বিন্দুতে ছেদ করছে, এটা এম বিন্দুতে ছেদ করছে। এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ দেখে, অনেকগুলো দুইটা না অনেকগুলো সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজগুলোর মাধ্যমে আমরা ত্রিকোণমিতির সাইন থিটা কস এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা r2 এবং r1 কে r এবং থিটাতে কনভার্ট করতে পারবো। দেখা যাক কিভাবে করি। তার আগে একটু কিছু জিনিসপত্র আমাদের জানা উচিত। ডাইপোল অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় মনে রাখতে হবে। ডাইপোল নিয়ে যে আমরা কাজ করি, ডাইপোল কিন্তু হচ্ছে কি যে আমরা এতক্ষণ থিওরি পড়তেছি, এটা দুনিয়াতে কোথাও নাই, এমনি পড়ে যাচ্ছি, কিছু ইকুয়েশন তৈরি করতেছি, এরকম কিছু না। এই ডাইপোল চারপাশে সব জায়গায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা মেইনলি পাওয়া যায় হচ্ছে গিয়ে অণুপরমাণুর মধ্যে। আমরা খুব ভালো করে জানি কেমিস্ট্রির মধ্যে আমরা দুইটা ভিন্ন মৌলের মধ্যে যে সমযোজী বন্ধন তৈরি, এটা জানা আছে, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, রাইট? এবং হচ্ছে তারা দুইটা ইলেকট্রন শেয়ার করে, ও একটা শেয়ার করে অষ্টক পূর্ণ করে স্টেবিলিটি অর্জন করে, রাইট? তো আমরা মনে হয় জানি ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন অ্যাক্টিভিটি অনেক বেশি, অন্য কথায় তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষণ বল অনেক বেশি। ফলে ক্লোরিন কি করে, এই যে ইলেকট্রনটা হাইড্রোজেন শেয়ার করছে সেইটা আবার তার নিজের দুইটাকেই সে হচ্ছে আকর্ষণ বল দিয়ে বা অধিক আকর্ষণ বলের কারণে, হাইড্রোজেনের তুলনায় এই দুইটা ইলেকট্রনের উপর ওর আকর্ষণ বল বেশি থাকার কারণে এই দুইটা ইলেকট্রন ওর দিকে চলে আসে, ইলেকট্রন ম্যাগটা বেশিটা ওর দিকে চলে আসে। ফলাফল হিসেবে কি হবে, ওর
ক্লোরিনের চারপাশে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে গেছে আর হাইড্রোজেনের কাছে কি ইলেকট্রনের ডেনসিটি কমে গেছে। তার মানে আপেক্ষিকভাবে হাইড্রোজেন হচ্ছে পজিটিভিটি লাভ করছে, এটা নেগেটিভিটি লাভ করছে। অন্য কথা, এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে। এটা আমরা পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ দেখানোর জন্য আমরা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ইউজ করি, রাইট? তো স্বাভাবিকভাবে এটা তো হচ্ছে গিয়ে সাধারণত হাইড্রোজেন ক্লোরাইডের যে কোনো ইয়ের মধ্যে আমরা পাবো, রাইট? যে কেমিস্ট্রিতে আমরা জানি। এখন তোমার মনে রাখতে হবে তাহলে এখানে আসলে কি হয়েছে, এখানে হচ্ছে একদিকে মাইনাস চার্জ একদিকে অ্যাকচুয়ালি প্লাস চার্জ তৈরি হয়ে গেছে, ফলে এইটা আসলে একটা মাইনাস চার্জের মতো কাজ করতেছে, এখানে একটা প্লাস চার্জের মতো কাজ করতেছে। ফলাফল হিসেবে এটাকে আমরা ডাইপোল বলতে পারি। তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, আন্তঃআণবিক দূরত্ব, মাইনাস চার্জ প্লাস চার্জ তৈরি হয়ে যাবে। ফলাফল হিসেবে ডাইপোলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডাইপোলটার যে কনসেপ্টগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ইউজ করি অনুপরমাণুর মধ্যে। তাহলে এই দূরত্বটা আসলে কত, এই যে দুইটা চার্জের মধ্যে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে গিয়ে অত্যন্ত ক্ষুদ্র, সেই অনুপরমাণুর মধ্যে দূরত্ব। তাই আমরা ডাইপোল নিয়ে সাধারণত যেহেতু অনুপরমাণুর ক্ষেত্রে কাজ করি, ফলাফল হিসেবে ডাইপোলে যে দুইটা চার্জ আছে তাদের মধ্যবর্তী দূরত্ব যে 2a আছে, এর দূরত্বটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। কত ক্ষুদ্র? শূন্যের কাছাকাছি ক্ষুদ্র। তাহলে মনে রাখতে হবে, তাই আমরা একটা জিনিস লিখবো, এই যে মধ্যবর্তী দূরত্ব 2a, এই যে x নির্দেশনাকারী দূরত্ব r, এই r থেকে এই 2a অনেক ছোট। ফলাফল হিসেবে আমরা লিখি r মাছ 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 গ্রেটার দেন a বা 2a, যেটাই বলি r মাছ 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 গ্রেটার দেন a। এখন আমাদের তাহলে মনে রাখতে হবে ডাইপোলের ক্ষেত্রে আমরা যখনই হচ্ছে কোনো ইকুয়েশন প্রুফ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডাইপোল যেহেতু আমরা সাধারণত অনুপরমাণুর মধ্যে কেমিস্ট্রিতে ইউজ করি। আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, ডাইপোলের ক্ষেত্রে যখন আমরা কেমিস্ট্রিতে ডাইপোল পড়ি, কেমিস্ট্রি ডাইপোল পড়ার ক্ষেত্রে হচ্ছে যে দ্বিপোল নামক বা হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে, পি যে ভেক্টরটা আছে, এই পি ভেক্টরটা, এই যে পি ভেক্টরটা, এই পি ভেক্টরটার দিক তখন ধরা হয় প্লাস থেকে মাইনাসের দিকে। এটা ওরা উল্টা কনভেনশনটা নিছে। যখনই আমরা ফিজিক্সের মধ্যে ডাইপোল মোমেন্ট পড়বো তখন মনে রাখতে হবে যে মাইনাস থেকে প্লাসের দিকে পি এর দিক কাজ করতেছে, কিন্তু যখন কেমিস্ট্রিতে তোমরা দেখবা এটা দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিক ধরা হয়েছে প্লাস থেকে মাইনাসের দিকে। বাট কেন মাইনাস থেকে প্লাসের দিকে ধরা উচিত ফিজিক্সে সেটা আমরা পড়ানোর সময় বলছি অলরেডি। এখন তাহলে হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে এই r টু r1 কে আমাদের কিসে কনভার্ট করতে হবে? r এ কনভার্ট করতে হবে এবং থিটাতে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা দুইটা লম্ব টানছি। এই লম্ব দুইটা কোথায় ছেদ করছে? m এবং n এ, এটা আমরা বলছি। এখন দেখা যাক আমরা এটাকে কনভার্ট করতে পারি কিনা। তো প্রথম কথা মনে রাখতে হবে আমরা যা নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে এই এটা মধ্যবর্তী দূরত্ব এই r থেকে অনেক অনেক ছোট। ফলাফল হিসেবে আমরা একটা খুব সুন্দর অ্যানালজি দিতে পারি। যেমন আমি মনে করলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা মাপতেছি, এটা একটা রেখা দ্বারা, এটা r1 এটা r2। যেহেতু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অনেক কম, ফলাফল হিসেবে একটা জিনিস করা যায়, ওই দুই বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব একটা থেকে আরেকটার উপর লম্ব টানলে ডিফারেন্স খুবই কম হবে, এই ডিফারেন্সটা খুবই কম হবে, রাইট? অন্য কথায় এই রেখাটার দৈর্ঘ্য যতটুকু হবে এই রেখাটার দৈর্ঘ্য কি হবে? ঠিক ততটুকু হবে। কিন্তু যদি এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তাহলে একটা থেকে আরেকটার উপর যদি লম্ব টানা হয় তাহলে দুইটা দূরত্ব সেম হবে না। যেমন এখানে দেখি আমরা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য দুইটা দূরত্ব অনেক বড় নিছি, কিন্তু বাস্তবে কিন্তু দূরত্ব কি অত্যন্ত ক্ষুদ্র, সেটা ধরে আমরা কাজ করতেছি। আমরা বোঝানোর জন্য সেটা দূরত্ব বড় নিয়ে দেখাচ্ছি। তো এখানে খুব সহজেই দেখা যাচ্ছে, যেমন প্রথম হচ্ছে এইটা, এই মাইনাস কিউ চার্জ যে বিন্দুতে আছে, এই বিন্দু, আর হচ্ছে এটা কি বিন্দু? ও বিন্দু। এই বিন্দু থেকে x এর দূরত্ব হচ্ছে r2 আর ও বিন্দু থেকে x এর দূরত্ব হচ্ছে r। আমরা যদি এখন এই বিন্দু থেকে OX এর উপর একটা লম্ব টানি, এই বিন্দু থেকে OX এর উপরে যদি একটা লম্ব টানি, এই লম্বটা হচ্ছে OX এর বর্ধিতাংশে ছেদ করতেছে m বিন্দুতে, অবশ্যই এই mx আর হচ্ছে গিয়ে ax কখনো কি হবে না? সমান হবে না। অবশ্যই হইতেছে কি এইটা যেটা হয় একটু বড় হবে বা একটু ছোট হবে, হওয়ার সম্ভাবনা যেটা বেশি। কিন্তু যেহেতু a এবং o খুবই কাছাকাছি আছে, ফলাফল হিসেবে আমরা যদি এই বিন্দু থেকে ওই লাইনে বা লাইনের বর্ধিতাংশ উপর লম্ব টানি তাহলে প্রায় দৈর্ঘ্য দুইটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই দিকে আঁকতাম তাহলেও প্রায় কি থাকতো? সেম হইতো। তাহলে নিচের দিকে বাড়াই উপরের দিকে রাখি, যেদিকে হোক দুইটা দূরত্ব খুব কম হওয়ার কারণে এই রেখাটার দৈর্ঘ্য আর এই রেখাটার দৈর্ঘ্য প্রায় কি? সেম। এখন আসা যাক পরের লাইন। এই ক্ষেত্রে আমরা যেটা করছি bx, এই যে দূরত্বটা আছে এটা অবশ্যই আমি বলতে পারি bx থেকে, bx এর b বিন্দু থেকে আমরা যদি ox এর উপর লম্ব টানি অর্থাৎ nx এবং হচ্ছে bx, এই দুইটা রেখা আমি বলতে পারি দূরত্ব সমান। কেন nx আর bx দূরত্ব সমান? এটার কারণ হচ্ছে কি এই দুইটা বিন্দু সেম একই কারণ, দুইটা বিন্দু খুবই কাছে। কত কাছে? শূন্যের কাছাকাছি পরিমাণ কাছে।
কারণ এটা আমরা অনুপরমাণুর ভিতরে ডাইপোল নিয়ে কথা বলতেছি। এখন তাহলে এখান থেকে আমরা আর এবং হচ্ছে আর এবং থিটার সাথে r2 এবং r1 এর রিলেশন স্থাপন করতে পারি। আমরা তাহলে r2 মানে কি ax, রাইট? r2 মানে হচ্ছে ax, তাহলে লিখছি আমরা r2 মানে হচ্ছে ax। আবার x মানে কি? x যে কথা আমরা বলতে পারি mx সেম কথা, কারণ এই দুইটা খুব কাছাকাছি, ফলে mx সেম কথা, তাহলে x প্রায় mx এর সমান। আবার mx মানে কি? mx কে দুইটা লাইনে রিপ্রেজেন্ট করা যায়। mx মানে হচ্ছে ux প্লাস হচ্ছে um, mo প্লাস ux। mo মানে কি? a cos থিটা। কিভাবে আসছে দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি থিটা কোণ হয়, বিপরীত কোণ হিসেবে এটাও থিটা। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি? এটা হচ্ছে অতিভুজ। থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ আর ভূমির মধ্যে কোন অনুপাত দ্বারা সম্পর্কিত থাকে? cos থিটা। তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে um বাই হচ্ছে a। তাহলে um বাই a মানে হচ্ছে a cos থিটা। um বাই a ইকুয়াল হচ্ছে cos থিটা। তাহলে a um ইকুয়াল টু um বাই a ইকুয়াল টু cos থিটা। তাহলে um সমান কি লেখা যায়? a cos থিটা। তাহলে um সমান আমরা লিখছি a cos থিটা প্লাস ux। ux মানে কি? r। তাহলে r2 মানে হচ্ছে a cos থিটা প্লাস r। r2 মানে হচ্ছে a cos থিটা প্লাস r। সিমিলার ভাবে আমরা হচ্ছে r1 এর সাথে r cos থিটা রিলেশন স্থাপন করতে পারি। r1 হচ্ছে এটা, তো আমরা বলতে পারি bx যতটুকু মান মানে r1 সেটা আসলে nx এর সমান, যেহেতু মধ্যবর্তী দূরত্ব কম। তাহলে আমরা বলতে পারি r1 ইকুয়াল হচ্ছে bx। bx মানে কি? প্রায় nx। nx মানে কি? nx কে আমরা ইচ্ছা আর থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। nx যে মানটা আছে nx মানে কি? ux মানে r মাইনাস হচ্ছে un, ux মাইনাস un, ux মাইনাস un, এটা মানে কি? nx। তাহলে ux মাইনাস un, ux মাইনাস un মানে হচ্ছে গিয়ে nx। ux মানে আর, এটা আমরা জানা স্যার। un মানে হচ্ছে সেম ভাবে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতেছি, এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছি, এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90, হলো অতিভুজ হচ্ছে a। তাহলে a cos থিটা কোণটা হবে ভূমি, মানে হচ্ছে un, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি অতিভুজ এর মধ্যে সম্পর্ক cos থিটা, সেখান থেকে আমরা un মানে হচ্ছে a cos থিটা, তাহলে r মাইনাস a cos থিটা। এই যে মান r1 মানে হচ্ছে তাহলে r মাইনাস a cos থিটা, আর r2 মানে হচ্ছে r প্লাস a cos থিটা। এই মান দুইটা আমরা হচ্ছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা বসাই দিলে সম্পূর্ণ ইকুয়েশন কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? পোলার কোঅর্ডিনেটে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে r প্লাস a cos থিটা মাইনাস r প্লাস a cos থিটা সবকিছু বসানোর পরে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, কারণ মাইনাস দ্বারা গুণ হয়েছে, কারণ এটা হচ্ছে r মাইনাস a cos থিটা। r মাইনাস a cos থিটা বসানো হলে কি হবে? মাইনাস r প্লাস হয়ে যাবে এই মাইনাসটা প্লাস a cos থিটা। a cos থিটা a cos থিটা যোগ করে কত? 2a cos থিটা, আর ক্যান্সেল, আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই ইকুয়েশনটা তাহলে আমরা পেয়ে গেছি। এইখান থেকে উপরের দিকে তাকাই আমরা, উপরে কি 2a আছে, q আছে, বাট 2a মানে কি? 2a মানে হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু যে কোনো একটা চার্জের মান হচ্ছে q। তাহলে 2a ইন্টু q, এটা মানে কি? p বোঝায় ডাইপোল মোমেন্ট বা দ্বিপোল ভ্রামককে বোঝায়। তাহলে আমি কি 2a ইন্টু q এর পরিবর্তে p লিখতে পারি। p ইন্টু হচ্ছে কি? cos থিটা, রাইট, বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবং আমাদের মনে রাখতে হবে এই ইকুয়েশনটা যেটা পাইছি এটা শুধুমাত্র ব্যবহার করবে যখন করা যাবে যখন r হচ্ছে এর থেকে অনেক বড়। সুতরাং মনে রাখতে হবে দুইটা চার্জ সমান পরিমাণ বিপরীত ধর্মী একটা দূরত্বে আছে, ডাইপোল তৈরি করছে, ঠিক আছে, কিন্তু সেইটার ক্ষেত্রে বিভব বের করার জন্য এই সূত্র ইউজ করা যাবে তখনই যদি তাদের মধ্যবর্তী দূরত্ব হয়ে থাকে অত্যন্ত ক্ষুদ্র। কত ক্ষুদ্র? সে অনুপরমাণুর মতো ক্ষুদ্র দূরত্ব হইতে হবে, আন্তঃআণবিক দূরত্বের মতো। কিন্তু যদি দূরত্বটা বড় হয়ে থাকে ডাইপোল হওয়ার পরেও, সেই ক্ষেত্রে আমরা বিভব এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। এবং এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে এটাও লেখে, অনেক জায়গায় দেখবা এটা লিখছে, এটাকে নাই করে দিছে, a স্কয়ার cos স্কয়ার থিটাটা নাই। এটার কারণ কি? কারণ r স্কয়ারের চেয়ে a স্কয়ার cos স্কয়ার থিটার মান অনেক ছোট। a স্কয়ার এমনিই ছোট, তাকে আবার স্কয়ার করলে অ্যাকচুয়ালি আরো ছোট হয়ে যাবে।
তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের মধ্যে আর স্কোয়ারটা যেহেতু এ স্কোয়ার কস স্কোয়ার অনেক বড়, ফলে এটা অনেক সময় লিখে না, শুধুমাত্র এতটুকু হচ্ছে কি আমাদের ইকুয়েশন হিসেবে ইউজ করা। তোমরা ইচ্ছে করলে এটা পুরোটা ইউজ করতে পারো। এখন আমরা এই সমীকরণ ব্যবহার করে এই ডাইপোলের দুইটা স্পেশাল পয়েন্ট হচ্ছে গিয়ে বিভবের মান বের করব। চারপাশে দুইটা স্পেশাল পয়েন্ট, একটা হচ্ছে কোএক্সিয়াল পয়েন্ট বলি আমরা, মানে সংযোগ সরল রেখার উপরে মাইনাস কিউ প্লাস কিউর মধ্যে যদি সংযোগ সরল রেখা টানি, তাকে লম্বা করি আমরা, বাড়াই দেই, এই রেখার উপরে কোনো বিন্দু নিলে, অর্থাৎ এই দুটাকে সংযোগ করে লম্বা করলাম, এই রেখার উপরে কোনো বিন্দুতে, এই রেখার উপরে কোনো বিন্দুতে যদি বিভব বের করতে হয় তাহলে উপরে এই থিটার মান 0 ডিগ্রি ধরতে হবে। কেন 0 ডিগ্রি ধরতে হবে এটা আমাদের জানা আছে। যদি আমাদের এইখানে কোনো একটা বিন্দু নেই, এই রেখার উপরে এইখানে একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দু নিলে আর হবে হচ্ছে ডান দিকে, আর হবে হচ্ছে ডান দিকে, অর্থাৎ এক্স পয়েন্টটা যদি এইখানে থাকতো তাহলে আর হইতো ডানে, পিটাও কোন দিকে ডানে, তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, আর 0 হইলে এখানে মান বসাই, cos 0 মানে কত 1, তাহলে 1 ইনটু পি মানে পি, cos 0 মানে 1, তাহলে শুধু কি থাকবে আর স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে বোঝা গেছে যে এই দিকে যদি থাকে তাহলে এটা হবে ভি ইকুয়াল 1/4 পাই এপসিলন পি বাই আর স্কয়ার মাইনাস এ স্কয়ার। এ স্কয়ার যেহেতু আর স্কয়ার থেকে অনেক ছোট, ফলে এটাকে প্রায় এটা হিসেবে লেখা যায় 1/4 পাই এপসিলন নট ইনটু পি বাই আর স্কয়ার। আবার যদি এই দিকে কোনো একটা বিন্দু থাকতো এই লাইনের উপরে, এই দিকে আর হইতো তাহলে এই দিকে, আর এই দিকে হইতো, কিন্তু আর এই দিকে হইলে পি কোন দিকে ডান দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত 180, cos 180 মানে কি মাইনাস 1, তাহলে এখানে একটা মাইনাস আসতো, রাইট। তাহলে আমরা সহজেই বলতে পারি যে যদি cos 1 মানে এই লাইনের উপর এই বাম দিকে হইতো তাহলে এখানে একটা মাইনাস থাকতো, আর যদি ডান দিকে আসে তাহলে এটা হচ্ছে গিয়ে প্লাস আসতেছে, ফর্মুলা সেম আসতেছে, কিন্তু হয় মাইনাস থাকতো অথবা হচ্ছে প্লাস থাকতো, হয় মাইনাস থাকতো অথবা প্লাস থাকতো। এবং একটা জিনিস মনে রাখতে হবে, কেন মাইনাস আসছে কেন প্লাস আসছে তোমরা একটু বাসায় নিজে একটু চিন্তা করবা যে কেন এটা একটা সামনে মাইনাস আসলো কেন প্লাস আসলো, এটা চিন্তা করো তোমরা বাসায়, ওকে। রেজাল্টটা পাবা, এগুলা অলরেডি আনসার দেওয়া আছে, তোমরা জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা এখানে কেন মাইনাস আসলো কেন প্লাস আসছে। আচ্ছা, যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হয় মানে হচ্ছে পি এইদিকে আর আর এইদিকে, অর্থাৎ যদি পারপেন্ডিকুলার লাইনের এদের পারপেন্ডিকুলার বাইসেক্ট হয়, মানে লম্ব সমদ্বিখণ্ডক হয়, এই দুইটা চার্জকে সংযোজিত সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে এক্স থাকে, এক্স যদি ওই দিকে থাকে এই দিকে থাকে, অর্থাৎ এই রেখার উপরে কোনো বিন্দুতে যদি আমরা এক্স নেই, তাহলে সেই বিন্দুগুলাতে বি এর মান কত হবে সেটা হচ্ছে নিচের ফর্মুলা 0 হবে। এটা কারণ হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে তখন, আর cos 90 মানে 0, 0 দ্বারা গুণ করলে পুরোটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, রাইট। তাহলে আমরা বি এর মানটা পেয়ে গেছি, ওকে। তাহলে আমরা মনে রাখতে হবে একটা ডাইপোল তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি বিভব বের করতে হয় তাহলে আমাদের কি কি ইনফরমেশন জানতে হবে। বিভব বের করার জন্য ভিএক্স বা ভি বলি আমরা, এটাকে আমরা ভিও বলতে পারি, শুধু ভি বলা হয়। তো এই বিভবের মান বের করার সূত্র হচ্ছে এইটা। তার জন্য কি কি জানা লাগবে, জানা লাগবে হচ্ছে পি এর মান, ডাইপোল মোমেন্টের মান জানা লাগবে, 4 পাই এপসিলন নট জানা লাগবে, থিটা এবং আর জানা লাগবে। অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আর থিটা তোমাকে দিয়ে দিলেই পারবা। এবং এই থিটা কার কার মধ্যবর্তী কোণ মনে আছে নিশ্চয়, এই থিটাটা হচ্ছে পি ভেক্টর এবং হচ্ছে আর ভেক্টর অবস্থান ভেক্টর, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আর কার সাপেক্ষে দূরত্ব, এই দুইটা চার্জের মধ্যবিন্দুকে মূল বিন্দু ধরে দূরত্ব নেওয়া হয়, এই দুইটা চার্জের মধ্যবিন্দুকে মূল বিন্দু ধরে আর নির্ণয় করা হয়, ওকে। আমরা তাহলে এরপরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখবো, ঠিক আছে।